গুড মর্নিং বন্ধুরা। আজকে ডিইআইস অনলি ডাব্লিউবিসিএস এ তোমাদের তন্ময় স্যার সবাইকে স্বাগত জানাচ্ছে। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ভিটামিনস এবং মিনারেলস। তাহলে দেখে নেওয়া যাক যে এই ভিটামিনস এবং মিনারেলসের সোর্সগুলো কী কী, এর অভাবজনিত লক্ষণগুলো ঠিক কী কী এবং এদের ফাংশনসগুলো ঠিক কী কী। তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা বলতে হয় সেটি হলো ইন্ট্রোডাকশন। এই ভিটামিন কথাটি অ্যাকচুয়ালি এসছে ঠিক কোথা থেকে? তো ভিটামিন কথাটি এসছে একটি ল্যাটিন ওয়ার্ড ভিটা থেকে, যার অর্থ হলো লাইফ বা জীবন। তো ভিটামিনসগুলো অ্যাকচুয়ালি কিছু অর্গানিক কম্পাউন্ডস বা কম্পোনেন্টস, যেগুলো খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে এবং আমাদের যে গ্রোথ এবং শরীরের যে হেলথ সেটি মেনটেন করতে আমাদেরকে সাহায্য করে। এভরিবডি মাস্ট ইট এ সার্টেন অ্যামাউন্ট অফ ভিটামিনস টু স্টে হেলদি অ্যান্ড ফর প্রপার গ্রোথ। ঠিক আছে? আর ফাইনালি ভিটামিনসগুলো এমন কিছু কেমিক্যালস বা কিছু কেমিক্যাল কম্পাউন্ডস, যেগুলো আমাদের খাদ্যের মধ্যে খুবই অল্প পরিমাণে কিন্তু থাকে। সুতরাং আমাদের ভিটামিনকে পেতে হলে বা ভিটামিনকে আমাদের শরীরে পৌঁছতে গেলে কিন্তু আমাদেরকে ক্রমাগত খাদ্য গ্রহণ করতেই হবে। এবার আসছি ভিটামিনসের কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স নিয়ে। তার মানে এদের ক্যারেক্টারসগুলো ঠিক কী কী? আমি আগেই বললাম যে ভিটামিনসগুলো আমাদের শরীরে খুবই অল্প পরিমাণে দরকার পড়ে এবং এগুলো আমাদের শরীরে বা বডিতে কিন্তু প্রোডাকশন বা সিনথেসাইজ কিন্তু হতে পারে না। সেজন্যই এই ভিটামিনসগুলোকে আমাদের বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। ভিটামিনস ন্যাচারালি দু প্রকারের হয়ে থাকে। একটি হলো ওয়াটার সলিউবল, একটি হলো ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবল ভিটামিনস যেগুলো, সেগুলো আমাদের শরীরের কলাকোষে কিন্তু সঞ্চিত থাকতে পারে না। সেজন্য সেগুলো আমাদের ইউরিনের মাধ্যম দিয়ে কিন্তু দেহের বাইরে এক্সক্রিট হয়ে যায়। আর যেসব ভিটামিনসগুলো ফ্যাট সলিউবল, সেগুলো আমাদের কলাকোষে, আমাদের যে অ্যাডিপোজ টিস্যু বা ফ্যাট টিস্যু এবং লিভারের মধ্যে কিন্তু সেগুলো সঞ্চিত থাকে। যেসব ভিটামিনসগুলোকে বাইরে থেকে কেমিক্যালি সিনথেসাইজ করা হয়, সেই ভিটামিনসগুলো কিন্তু ঠিক ন্যাচারাল ভিটামিনসের মতনই কেমিক্যাল স্ট্রাকচার হয়ে থাকে এবং তাদের ফাংশনালিটিও কিন্তু ন্যাচারাল ভিটামিনসের মতনই হয়। আরেকটি পয়েন্ট হলো যে আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট যখন কমপ্লিট হয়ে যায়, ভিটামিনসগুলো অ্যাজ এ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আমাদের শরীরের কলাকোষে সঞ্চিত থাকে এবং আমাদের হেলথকে মেনটেন করতে কিন্তু সাহায্য করে। তারপরে আসছি ভিটামিনসের ফাংশনসগুলো নিয়ে। ভিটামিনসগুলো আমাদের শরীরে ডিফারেন্ট টাইপসের যে ডিজিজ আমাদের হয়ে থাকে, সেগুলো থেকে প্রিভেন্ট করতে বা সেগুলো থেকে রেজিস্ট করতে কিন্তু আমাদেরকে হেল্প করে। আরেকটি কি, আমাদের যে সমস্ত ডিজিজগুলো হয় এই ডিফারেন্ট টাইপসের খাদ্যের অভাবে, সেই ডিজিজগুলোকে কিওর করতে এবং প্রিভেন্ট করতেও কিন্তু এই ভিটামিনসগুলো দরকার পড়ে। আরেকটি কি, আমাদের যে মিনারেল সল্টস, কার্বোহাইড্রেটস, ডিফারেন্ট টাইপসের প্রোটিনস যেগুলো আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, সেগুলোকে ঠিকঠাক ডাইজেশন করতে এবং প্রপার ইউটিলাইজ করতেও কিন্তু এই ভিটামিনসগুলো দরকার পড়ে। আরেকটি ফাংশন হলো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এবং আমাদের যে নার্ভাস সিস্টেম, সেগুলোকে বুস্ট করতে বা সেগুলোকে স্টিমুলেট করতে কিন্তু ভিটামিনসগুলো অপরিহার্য। ফাইনালি আমাদের হেলথ প্রোটেকশন করতে এবং আমাদের প্রপার হেলথ এবং নর্মাল গ্রোথে বা আমাদের যে বৃদ্ধি হয় সেটিতে কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে কিন্তু ভিটামিনসগুলো খুবই এবং বহুল পরিমাণে অপরিহার্য। তাহলে এবার আসা যাক ভিটামিনসের ক্লাসিফিকেশনে। ভিটামিনসকে ন্যাচারালি দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ফ্যাট সলিউবল ভিটামিনস, যেখানে ভিটামিনসগুলো আমাদের যে অ্যাডিপোজ টিস্যু বা ফ্যাট টিস্যু যেগুলো থাকে, সেগুলোতে দ্রবীভূত অবস্থায় বা ফ্যাট সলিউবল হিসাবে সঞ্চিত থাকে এবং সেগুলি আমাদের শরীর থেকে কখনোই বেরিয়ে যায় না। তো বেসিক্যালি 4টি ভিটামিন কিন্তু এই ক্যাটাগরিতে পড়ছে: ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আরেকটি ভিটামিন হলো যেটিকে ওয়াটার সলুবল ভিটামিন বলা হয়। সেটি ন্যাচারালি আমাদের
শরীরে যেসব জলীয় অংশ বা জল থাকে বা জলীয় এনভায়রনমেন্ট থাকে বা ওয়াটারি এনভায়রনমেন্ট থাকে সেগুলোতে দ্রবীভূত অবস্থায় কিন্তু থেকে যায় এবং সেগুলো যদি এক্সেস পরিমাণে আমাদের শরীরে চলে আসে তাহলে সেই এক্সেস ভিটামিনটা আমাদের যে কিডনি সেই কিডনির ফিল্ট্রেশনের মাধ্যম দিয়ে কিন্তু সেগুলো আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। তো ন্যাচারালি টোটাল 9টি ভিটামিন এই ক্যাটাগরিতে পড়ছে। তার মধ্যে 8টি ভিটামিন পড়ছে হলো বি ভিটামিনে বা বি কমপ্লেক্স হিসাবে। সেখানে থাকছে ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 অ্যান্ড বি12 এবং তার সাথে থাকছে হলো ভিটামিন সি। তাহলে এবার দেখে নেওয়া যাক যে ভিটামিনসগুলোকে চার্ট ফর্মে কিভাবে ঠিক ক্যাটাগরাইজ করা হচ্ছে। এক সাইডে আসছে হলো ওয়াটার সলিউবল ভিটামিনস, আরেক সাইডে আসছে ফ্যাট সলিউবল ভিটামিনস। ফ্যাট সলিউবল ভিটামিনসের মধ্যে ভিটামিন এ, যেটিকে রাসায়নিকভাবে রেটিনল বলা হচ্ছে, ভিটামিন ডি, যেটিকে কোলেক্যালসিফেরল বলা হচ্ছে, ভিটামিন ই বা টোকোফেরল এবং ভিটামিন কে বা ফাইলোকুইননস। এর সাথে থাকছে ওয়াটার সলিউবল ভিটামিনস, যেখানে ভিটামিন বি কমপ্লেক্স পড়ছে এবং নন বি কমপ্লেক্স। নন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন সি, যেটিকে কেমিক্যালি অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়, এবং বি কমপ্লেক্সের মধ্যে পড়ছে 3টি ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করা ভিটামিনস। প্রথমটি হচ্ছে এনার্জি রিলিজিং ভিটামিনস, তার মধ্যে ভিটামিন বি1, বি2, বি5, বি7, বি3 থাকছে, যেটিকে রাসায়নিকভাবে থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, বায়োটিন অ্যান্ড প্যান্টোথেনিক অ্যাসিড বলা হচ্ছে। তার সাথে থাকছে হিমাটোপয়েটিক ভিটামিনস, যেটিকে ফোলিক অ্যাসিড বা ভিটামিন বি9 এবং কোবালমিন বা ভিটামিন বি12 বলা হচ্ছে। আরেকটি থাকছে ভিটামিন বি6, যেটিকে রাসায়নিকভাবে পাইরিডক্সিন বলা হচ্ছে। এবার আসছি ফ্যাট সলিউবল ভিটামিনসগুলোকে নিয়ে। তার মধ্যে পড়ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। তাহলে প্রথমে যে ভিটামিনটি সেটি হলো ভিটামিন এ, যেটিকে ব্রাইট আই ভিটামিন বলা হয়। তাহলে এটি নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটি অবশ্যই আমাদের দৃষ্টিশক্তি বা চোখের সাথে কিন্তু রিলেটেড। তো ভিটামিন এ অ্যাকচুয়ালি কিছু আনস্যাচুরেটেড নিউট্রিশনাল অর্গানিক কম্পাউন্ড, যেগুলোকে ন্যাচারালি রেটিনল, রেটিনাল, রেটিনোইক অ্যাসিড এবং অনেকগুলো প্রোভিটামিন এ ক্যারোটিনয়েডস নিয়ে কিন্তু গঠিত। এবং এই প্রোভিটামিন এ ক্যারোটিনয়েডসের মধ্যে সবথেকে অ্যাক্টিভ কম্পাউন্ড যেটা বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটাকে বলা হয় বিটা ক্যারোটিন। এবং এই বিটা ক্যারোটিনের অ্যাক্টিভ ফর্মগুলো ন্যাচারালি কিন্তু অ্যানিম্যাল টিস্যুতে পাওয়া যায়। অপরদিকে ন্যাচারাল যে ভিটামিন এ আছে বা ভিটামিন এগুলোকে কিন্তু দুটি ফর্মে ন্যাচারালি পাওয়া যায়। একটি হলো রেটিনোলেস্টার্স, যেটি ন্যাচারালি অ্যানিম্যাল অরিজিন হয়, এবং আরেকটি হলো ক্যারোটিনস, যেটি ন্যাচারালি প্লান্ট অরিজিন এবং এটি প্রোভিটামিন হিসেবে কিন্তু পাওয়া যায়। তো ভিটামিন এ এর ডেইলি রিকোয়ারমেন্টসগুলো কীরকম? মেন এবং ওমেনদের ক্ষেত্রে 600 মাইক্রোগ্রাম, প্রেগনেন্সি এবং ল্যাকটেশন যাদের হচ্ছে তাদের 950 মাইক্রোগ্রাম, এবং ইনফ্যান্টসদের ক্ষেত্রে এবং চিলড্রেনদের ক্ষেত্রে 350 এবং 600 মাইক্রোগ্রাম রেসপেক্টিভলি। তো ভিটামিন এ এর সোর্সগুলো কী কী? অ্যানিম্যাল সোর্স হিসাবে এগ, মিট, চিজ, মিল্ক, লিভার, কিডনি, এবং প্লান্ট সোর্স হিসাবে ক্যারোটস, সুইট পটেটোস, ক্যান্টেলোপ, পিঙ্ক গ্রেপফ্রুট, অ্যাপ্রিকট, ব্রোকলি, স্পিনাক এবং পাম্পকিন। তো ভিটামিন এ এর ফাংশনসগুলো কী কী? তো প্রথমে যে ফাংশনটি সেটা হলো ভিশন, তারপরটিতে আসছে জিন ট্রান্সক্রিপশন, তার মানে হলো ডিফারেন্ট যে জিনস আমাদের ক্রোমোজোম বা ডিএনএর মধ্যে থাকছে সেগুলোর থেকে প্রোটিন প্রস্তুত করাতে এই ভিটামিন এ হেল্প করছে। তারপরে আসছে ইমিউন ফাংশন, তারপরে আসছে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাকশন, বোন মেটাবলিজম, হিমাটোপয়েসিস, যেখানে আমাদের যে রেড ব্লাড সেলস এবং প্লেটলেটস সেগুলো তৈরি হতে বা সিনথেসিস হতে এই ভিটামিন এগুলো সাহায্য করছে। আরেকটি হলো স্কিন এবং সেলুলার হেলথের ক্ষেত্রে এবং ইম্পর্টেন্টলি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটিতে। তারপরে আসছি ডেফিসিয়েন্সি।
তো ভিটামিন এর অভাবে যে রোগটি সাধারণত এবং খুব বহুল পরিমাণে হয়ে থাকে সেটি হলো নাইট ব্লাইন্ডনেস। আরেকটি ডেফিসিয়েন্সি সিনড্রোম হলো যেখানে ডিফারেন্ট টাইপসের যে ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকে রেজিস্ট্যান্টের পাওয়ারটা বা রেজিস্ট্যান্সের যে ক্ষমতাটা সেটা কিন্তু আস্তে, আস্তে কমে যায়। আমাদের যে স্কিন, হেয়ার এবং নেইলস সেটি এক্সট্রিম পরিমাণে ড্রাই হয়ে যায়। ফাইনালি গ্রোথ অফ বোন ফর্মেশন অ্যান্ড টুথ ফর্মেশনে কিন্তু হেল্প করে। কিন্তু যদি ডেফিসিয়েন্সি কন্ডিশন হয়ে যায় এই ভিটামিন এর, তাহলে এই বোন এবং টুথ ফর্মেশন কিন্তু ডিফেক্টিভ হয়ে যাবে। তার সাথে আমাদের যে নার্ভ গ্রোথ হয় সেটিও এফেক্টেড হবে। এছাড়াও যে একটি সিনড্রোম যেটি হয় সেটাকে বলা হয় জেরোডার্মা পিগমেন্টেশন। এই সিনড্রোমের ক্ষেত্রে আমাদের যে স্কিনের মধ্যে যে কেরাটিন থাকে, সেই কেরাটিনগুলো আমাদের স্কিনে খুব বেশি পরিমাণে ডিপোজিট হতে থাকে। এর ফলে আমাদের স্কিনের যে অ্যাপিয়ারেন্স বা দেখতে অনেকটি ব্যাঙের বা টোড স্কিন টাইপের কিন্তু হয়ে যায়। তারপরে আসছি ভিটামিন ডি, যেটিকে সানশাইন ভিটামিন বলা হয়। এটিও ন্যাচারাল একটি ফ্যাট সলিউবল স্টেরয়েড, যেটি ফিশের অয়েল, লিভারে পাওয়া যাচ্ছে এবং স্তন্যপায়ী প্রাণীদের এবং সাধারণ অ্যানিমেলসদের ক্ষেত্রে প্রোভিটামিন ডি হিসাবে কিন্তু সঞ্চিত হয় বা প্রোডাকশন হয় যখন সেটি আল্ট্রাভায়োলেট রের টি যখন আমাদের শরীরে বা স্কিনে পড়ে, তখন সেখান থেকে কিন্তু ভিটামিন ডি প্রস্তুত হয়। এছাড়াও ভিটামিন ডির একটি রোল আছে, যেটি হলো ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম, ফসফেট এবং জিঙ্কের ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনে এই ভিটামিন ডি এর কিন্তু একটি রোল আছে। ভিটামিন ডি ন্যাচারালি দুটি ফর্মে কিন্তু পাওয়া যায়। একটি হলো কোলেক্যালসিফেরল বা ভিটামিন ডি3, যেটি 7 ডিহাইড্রোকোলেস্টেরল হিসেবে আমাদের স্কিনে এবং নর্মাল অ্যানিমেলসদের ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন হয়। আরেকটি হলো ক্যালসিফেরল বা ভিটামিন ডি2, যেটিকে আর্টিফিশিয়ালি প্রস্তুত করা যায় ইরেডিয়েশন বা ইউভি রেডিয়েশন দিয়ে বা ইউভি রে দিয়ে, যেটি আর্গোস্টেরল হিসাবে প্রোডাকশন হয় এবং সেটিকে বলা হয় আর্গো ক্যালসিফেরল। তো ভিটামিন ডি এর সোর্সগুলো কী কী? ফিশ লিভার অয়েল, এগ ইয়ক, বাটার, মিল্ক এবং সানলাইট। এই সানলাইটটি হলো ভিটামিন ডি এর সবথেকে চিপেস্ট এবং সবথেকে সাধারণভাবে পাওয়া যায় এমন একটি সোর্স। তো এর ডেইলি রিকোয়ারমেন্টগুলো কীরকম? মেন এবং ওমেনদের ক্ষেত্রে 0.01 মাইক্রোগ্রাম, প্রেগনেন্সি ওমেন বা ল্যাকটেশন ওমেনদের ক্ষেত্রে 0.01 mg, ইনফ্যান্টস এবং চিলড্রেনদের ক্ষেত্রে 0.01 mg। তো এর ফাংশনসগুলো কী কী? মেজর ফাংশন যেটি ক্যালসিট্রায়লের বা ভিটামিন ডি এর, সেটি হলো ক্যালসিয়াম এবং ফসফেটের অ্যাবজর্পশনটাকে কিন্তু ত্বরান্বিত করা। আরেকটি কাজ হলো আমাদের যে বোন এবং বোনের যে মিনারেলাইজেশন হয় বা বোনের যে বনি স্ট্রাকচার বা হার্ড যে স্ট্রাকচারটি হয় সেটি তৈরি করতে বা সেটি সিনথেসাইজ করতে কিন্তু এই ভিটামিন ডি অপরিহার্য। Calcitriol also affects and reduces the calcium and phosphorus excretion by the kidney. Vitamin D is involved in the maintenance of normal muscle tone. And finally, আমাদের যে ইমিউন রেগুলেটরি হরমোন হিসাবেও কিন্তু এই ক্যালসিট্রায়ল বা ভিটামিন ডি কিন্তু কাজ করে। তার মানে আমাদের যে ইমিউন সেল, যে ইমিউন যে কোষগুলো থাকে, সেই কোষগুলোকে স্টিমুলেট করতে এবং ফাইনালি ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে কিন্তু ভিটামিন ডি হেল্প করছে। তো ডেফিসিয়েন্সি প্রথমে যেটি হয়, সেটি চিলড্রেনদের ক্ষেত্রে যেটি হয়, যেখানে ডিফর্মিটিস ইন দ্য স্কাল, চেস্ট, স্পাইন, লেগস অ্যান্ড পেলভিস, এবং যেটিকে বলা হয় রিকেটস। ঠিক সেরকমই অস্টিওমেলাসিয়া নামে একটি রোগ হয়, যেটি ন্যাচারালি অ্যাডাল্টসদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এবং প্রেগনেন্ট ওমেন যারা এবং যেসব ওমেন যাদের ক্ষেত্রে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়েট তারা পাচ্ছে, তাদের ক্ষেত্রে এই রোগটি কিন্তু খুবই সাধারণ। সেখানে স্কেলিটাল পেইন হয়, ডিফর্মিটিস অফ দ্য রিবস, স্পাইন, পেলভিস অ্যান্ড লেগস। ফাইনালি যারা ওল্ড পিপল
তাদের ক্ষেত্রে একটি রোগ হয় যেটিকে বলা হয় হলো অস্টিওপোরোসিস। এক্ষেত্রে তাদের যে বোন সেটি খুব কমন হয়ে যায় ফ্র্যাকচারের কারণ। তার মানে সেটি খুব কমন ফ্র্যাকচার প্রন হয়ে যায়। তারপরে আসছে ভিটামিন ই, যেটিকে অ্যান্টি এজিং ফ্যাক্টর বলা হয়। ভিটামিন ই কে ন্যাচারালি দুটো কম্পাউন্ড হিসেবে পাওয়া যায়। একটি হলো টোকোফেরলস, আরেকটি হলো টোকোট্রায়ানলস। ভিটামিন ই এর একটি মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্যারেক্টারিস্টিক্স ফিচার যেটিকে বলা যায় সেটি হলো ভিটামিন ই একটি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কিন্তু কাজ করে। এটি ন্যাচারালি ইয়েলো অয়েলি লিকুইড হয় এবং ফ্যাটে বা তেলে কিন্তু দ্রবীভূত হওয়ার প্রবণতা থাকে। টোকোফেরল ন্যাচারালি 4টি ডিফারেন্ট টাইপসে কিন্তু পাওয়া যায়: আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা। এর ডেইলি রিকোয়ারমেন্ট বলা যেতে পারে যে মেনদের ক্ষেত্রে 8 to 10 mg, ওমেনদের ক্ষেত্রে 5 to 8 mg, চিলড্রেনদের ক্ষেত্রে 8.3 mg এবং ইনফ্যান্টসদের ক্ষেত্রে 4 to 5 mg। ভিটামিন এর সোর্সগুলো হলো হুইট জার্ম অয়েল, ভেজিটেবল অয়েলস, নাটস, সিডস, হোল গ্রেইনস, এগ ইয়ক অ্যান্ড লিফ গ্রিন ভেজিটেবলস। এবার আসছি ফাংশনস অফ ভিটামিন ই। প্রথমে যেটি বলতে হয় যে আমাদের সেল মেমব্রেন এবং সাইটোসলে, যে আমাদের যে কোষের সেল মেমব্রেন এবং সাইটোসল, সেখানে এই আলফা টোকোফেরলটি কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তার মানে হলো যেসব কলা কোষে বা যেসব অর্গ্যানে, যেরকম লাংস, রেটিনা এবং কোষ বলতে এরিথ্রোসাইট বা আরবিসি, যেখানে অক্সিজেন প্রেশারটা খুব হাই থাকে, সেসব সেল বা সেসব কোষগুলো বা অর্গ্যানসগুলো কিন্তু অক্সিডেটিভ ড্যামেজ হওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকে। সেজন্য সেই সব কলা কোষে এই আলফা টোকোফেরলটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কিন্তু কাজ করে। Finally, vitamin E is also involved in the maintenance of normal muscle tone. ফাইনালি আরেকটি বলা যায় যে আমাদের যে হিম প্রোটিন বা হিমোগ্লোবিন থাকে, সেটিকে সিনথেসিস করতে কিন্তু ভিটামিন ই দরকার পড়ে। আরেকটি হলো ভিটামিন ই অলসো প্রিভেন্টস ডায়েটারি ভিটামিন এ অ্যান্ড ক্যারোটিনস ফ্রম অক্সিডেটিভ ড্যামেজেস। অ্যান্ড ফাইনালি ভিটামিন ই অলসো প্লেজ এ রোল ইন নিউরোলজিক্যাল ফাংশনস। তার মানে বলা যেতেই পারে যে ভিটামিন ই একটি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে এবং আমাদের যাবতীয় যেসব শারীরবৃত্তীয় কাজ এবং শারীরবৃত্তীয় যেসব সেলসগুলো থাকে, যেগুলো আমাদের ডিফারেন্ট টাইপসের বায়োকেমিক্যাল এবং ডিফারেন্ট টাইপসের ফিজিওলজিক্যাল ফাংশনে হেল্প করছে, সে সমস্ত কলাকোষকে মানে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করা কিন্তু ভিটামিন ই এর একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সিতে। প্রথম যে ডেফিসিয়েন্সি সিনড্রোমটি হয় সেটা হলো নিউরোমাস্কুলার প্রবলেমস হয়, তারপর নিউরোলজিক্যাল প্রবলেমস হয়, অ্যানিমিক কন্ডিশন হয়, রেটিনোপ্যাথি হয় এবং ইম্পেয়ারমেন্ট অফ ইমিউন রেসপন্স। যেটি খুব সহজলভ্য এবং সহজেই দেখা যায় এমন একটি ডিজিজ যেটি ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে, সেটি হলো আমাদের যে স্কিন, সেটি খুব ড্রাই হয়ে যায়, খুব শুষ্ক হয়ে যায়। তারপর আসছে হলো ভিটামিন কে, যেটিকে অ্যান্টি হিমোরেজিক ভিটামিন বলা হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে নাম থেকে যে ভিটামিন কে আমাদের রক্ত বা সার্কুলেটরি সিস্টেমের সাথে কিন্তু যুক্ত থাকে। তো ভিটামিন কে একটি ফ্যাট সলিউবল ভিটামিন, যেটি আমাদের ব্লাড কোয়াগুলেশনে অর্থাৎ রক্ততঞ্চনে হেল্প করে। ন্যাচারালি আমাদের ইন্টেস্টাইনে যেসব ব্যাকটেরিয়াগুলো মিথজীবী হিসেবে বা মিউচুয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভিটামিন কে সংশ্লেষ করতে বা সিনথেসিস করতে কিন্তু হেল্প করে। তো ভিটামিন কে ন্যাচারালি আমাদের ব্লাড কোয়াগুলেশনের জন্য যে প্রোটিন দরকার, যেটিকে প্রোথ্রম্বিন বলা হয়, এবং অন্যান্য যেসব ক্লটিং ফ্যাক্টরস যেগুলো থাকে, সেই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করতে বা সিনথেসিস করতে কিন্তু এই ভিটামিন কে দরকার পড়ে।
ন্যাচারালি ভিটামিন কে দুটো ভিটামার্স হিসাবে কিন্তু পাওয়া যায়। একটি হলো ফাইলোকুইনন বা ভিটামিন K1, আরেকটি হলো মেনাকুইনন্স বা ভিটামিন K2। ভিটামিন কে ডেইলি রিকোয়ারমেন্ট হিসেবে বলা যায় যে মেন এবং ওমেনদের ক্ষেত্রে অ্যাবাউট 70 to 140 মাইক্রোগ্রাম এবং চিলড্রেনদের ক্ষেত্রে 35 to 75 মাইক্রোগ্রাম। তো ভিটামিন ডি কে এর সোর্সগুলো কী কী? ডিফারেন্ট টাইপসের যে গ্রিন লিফি ভেজিটেবলস আছে সেগুলো, যেরকম ক্যাবেজ, স্পিনাক, আলফালফা, তারপরে কলিফ্লাওয়ার, সয়াবিন, হুইট জার্ম, ক্যারোটস, পটেটোস, মিল্ক, মিট এবং ফিশ। ভিটামিন এর সোর্সগুলো হলো হুইট জার্ম অয়েল, ভেজিটেবল অয়েলস, নাটস, সিডস, হোল গ্রেইনস, এগ ইয়ক অ্যান্ড লিফ গ্রিন ভেজিটেবলস। তারপরে আসছে ওয়াটার সলিউবল ভিটামিনস। এই ওয়াটার সলিউবল ভিটামিনসগুলোর মধ্যে বি কমপ্লেক্স এবং ভিটামিন সি কিন্তু পড়ছে। তাহলে এবার একটি একটি করে দেখে নেওয়া যাক যে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এর ফাংশনসগুলো কী কী, এর সোর্সগুলো কী কী। তো ওয়াটার সলিউবল ভিটামিনসের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আছে। সেগুলির মধ্যে ইম্পর্টেন্ট হলো যে সমস্ত ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো কোএনজাইম হিসেবে কাজ করে এবং ডিফারেন্ট টাইপসের যে এনার্জি রিলিজিং বায়োকেমিক্যাল মেকানিজমসগুলো, সেই মেকানিজমসগুলোতে এই কোএনজাইমসগুলো কিন্তু হেল্প করে। আরেকটি ফাংশন হলো বা একটি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হলো এই ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো এনজাইমের কোএনজাইম হিসাবে কাজ করছে বা কোফ্যাক্টর হিসাবে কাজ করছে এবং এই এনজাইমসগুলো আমাদের যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট সেগুলোর বিপাকে বা মেটাবলিজমে হেল্প করে। তাহলে প্রথমেই আসছি ভিটামিন বি1 বা থায়ামিন, যেটিকে অ্যান্টি বেরিবেরি ফ্যাক্টর বা অ্যান্টি নিউরাইটিক ফ্যাক্টর বা অ্যানিউরিন বলা হয়। এটি কেমিক্যালি একটি কালারলেস কম্পাউন্ড এবং এর সাথে একটি সালফেটেড পিরিমিডিন রিং কিন্তু যুক্ত থাকে। এই যে ভিটামিন বি1 সেটি সমস্ত অর্গানিজম কিন্তু প্রস্তুত করতে পারে এবং সমস্ত ব্যাকটেরিয়া, ফানজাই এবং প্লান্টসও কিন্তু এই ভিটামিন বি1 প্রস্তুত করতে সক্ষম। ভিটামিন বি1 এর মধ্যে একটি সালফার এবং একটি নাইট্রোজেন গ্রুপ কিন্তু থাকে। কেমিক্যালি অ্যালকালাইন বা হিট প্রয়োগ করে এই ভিটামিনকে কিন্তু নষ্ট করা বা ডিস্ট্রয় করা কিন্তু যায় না। একটি কমন কোশ্চেন এখান থেকে হয় যে এই ভিটামিন বি1 কোন এনজাইমের কোফ্যাক্টর বা কোএনজাইম হিসেবে কাজ করে? সঠিক উত্তরটি হবে থায়ামিন পাইরোফসফেট বা টিপিপি। সোর্সগুলো কী কী? পর্ক মিট,
ফিশ, লিভার, লেগিউমস, নাটস, হোল গ্রেইন এবং ব্রেডস অ্যান্ড সিরিয়ালস। ডোজেজ কীরকম? মেনদের ক্ষেত্রে অ্যাবাউট 1.2 mg পার ডে, ওমেনদের ক্ষেত্রে 14 to 18 এজ গ্রুপের মধ্যে 1 mg পার ডে, এবং যাদের বয়স 19 প্লাস তাদের ক্ষেত্রে 1.1 mg পার ডে। তো ফাংশনস অফ ভিটামিন B1 বা থায়ামিন, সবথেকে গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল ফাংশন সেটি হলো কার্বোহাইড্রেটকে ভেঙে এনার্জি প্রস্তুত করার সময় এই ভিটামিন B1 দরকার পড়ে, এবং বেরি ট্রিটমেন্টে কিন্তু এই ভিটামিন B1 কিন্তু দরকার পড়ে। যখনই এই ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হয় বা থায়ামিনের ডেফিসিয়েন্সি হয় ডায়েটের মধ্যে, তখন যে রোগটি হয় সেটিকে বলা হয় বেরি, এবং তার কমন সিমটমস হলো সোয়েলিং or tingling or burning sensation in the hands and feet, confusion, difficulty in breathing। তো এইসব সিমটমস যখন দেখা যায় তখন কমনভাবে বা ন্যাচারালি বোঝা যায় যে সে বা সেই ব্যক্তিটি বেরি রোগে আক্রান্ত, এবং তখন তাকে থায়ামিন ট্রিটমেন্ট কিন্তু করা হয়। আমাদের যে নর্মাল নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমের নর্মাল হেলথ মেনটেনেন্সে এই ভিটামিন B1 কিন্তু দরকার পড়ে। তাছাড়াও আমাদের যে মিউকাস মেমব্রেন থাকে, যেটি আমাদের মিউকাস সিনথেসিস করতে হেল্প করে, সেটি নর্মাল হেলথ এবং প্রপার মেনটেনেন্সে কিন্তু এই ভিটামিন B1 দরকার পড়ে। এছাড়াও আমাদের ডাইজেশন অফ ফুড এবং মাসেলকে প্রপার স্ট্রেংথ দিতে কিন্তু ভিটামিন B1 অপরিহার্য। এছাড়াও প্রপার ফাংশনিং অফ দ্য হার্ট, তার মানে হার্টের প্রপার ফাংশন করতে কিন্তু ভিটামিন B1 দরকার পড়ছে। এরপর আসছি ডেফিসিয়েন্সিতে। ন্যাচারালি বেরি রোগটি কিন্তু এই ভিটামিন অভাবে কিন্তু হয়ে থাকে। এক সাইডে আসছে অ্যাডাল্ট বেরি, যেটি ন্যাচারালি অ্যাডাল্টসদের ক্ষেত্রে হয়। এর কমন সাইন অ্যান্ড সিমটমসগুলি হলো ইনসমনিয়া, হেডেক, ডিজিনেস, লস অফ অ্যাপেটাইট, মাসল উইকনেস, নাম্বনেস অ্যান্ড প্রিকিং সেন্সেশন ইন লোয়ার লিমস অ্যান্ড ফ্যাটিক। আরেকটি হলো ইনফ্যান্টাইল বেরি, যেটি ন্যাচারালি ইনফ্যান্টদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। সেখানে কমন সিমটমসগুলি ঠিক অ্যাডাল্টসদের মতনই, এবং এটি ন্যাচারালি 2 থেকে 10 মাস বয়সী বাচ্চাদের কিন্তু হয়ে থাকে। এরপর আসছি ভিটামিন B2 বা রাইবোফ্ল্যাভিন, যেটিকে বিউটি ভিটামিন হিসেবে কিন্তু ডাকা হয়। এটি ন্যাচারালি ইয়েলো গ্রিন ফ্লুরোসেন্ট কম্পাউন্ড, যেটি জলে দ্রবীভূত হয়। এই রাইবোফ্ল্যাভিন দুটো সোর্স থেকে কিন্তু পাওয়া যায়। একটি হলো রাইবোস, তার মানে হলো যে রাইবোস সুগার, যেগুলি অনেক ভিটামিন দিয়ে পাওয়া যায়, এবং আরেকটি হলো ফ্ল্যাভিন বা একটি ইয়েলো কম্পাউন্ড। এই ভিটামিন B2 এর সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশন সেটি হলো একটি অক্সিডেশন এবং রিডাকশন বা জারণ বিজারণ রিয়াকশনে বা প্রসেসে কিন্তু হেল্প করে। এবার আসছি ভিটামিন B2 এর সোর্সগুলি কী কী। লার্জ অ্যামাউন্টস পাওয়া যায় হলো ডিফারেন্ট টাইপসের ডেয়ারি প্রোডাক্টসে, এগস এবং মিটে, এবং স্মল অ্যামাউন্ট পাওয়া যায় গ্রিন লিফি ভেজিটেবলসে এবং ডিফারেন্ট টাইপসের গ্রেইনসে। ডোজেজ মেনদের ক্ষেত্রে 14 to 70 এজ গ্রুপ যাদের, তাদের 1.3 mg পার ডে, ওমেনদের 14 to 70 এজ গ্রুপের মধ্যে 1.0 মাইক্রোগ্রাম পার ডে, অ্যাবভ 71 লার্জার ডোজেস। নাও দ্য ফাংশনস অফ রাইবোফ্ল্যাভিন। নর্মাল গ্রোথের ক্ষেত্রে এটি খুবই এসেনশিয়াল। কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের মেটাবলিজমে এই রাইবোফ্ল্যাভিনের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। ডাইজেশনে হেল্প করছে, প্রপার নার্ভাস সিস্টেমের ফাংশনিংয়ে হেল্প করছে, নর্মাল টিস্যু রেসপিরেশনে, হেলদি মিউকাস মেমব্রেন, অ্যান্ড ফাইনালি গুড ফর হেলথ অফ স্কিন, নেলস অ্যান্ড আইস, অ্যান্ড ফাইনালি আমাদের যে বডি সেটিকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে কিন্তু এই রাইবোফ্ল্যাভিন হেল্প করে। ডান দিকে দেখা যাচ্ছে যে 6টি গুরুত্বপূর্ণ হেলথ
benefit of vitamin B2. It prevents migraines, support eye health, prevent and treat anemia, help to maintain the energy level, antioxidant and cancer prevention, and finally protects the hair and skin. Now the deficiency. In humans, riboflavin deficiency causes oral, facial and ocular lesions. এগুলোকে সায়েন্টিফিক্যালি ডিফারেন্ট নাম নিয়ে ডাকা হয়। যেমন অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, যেখানে মাউথ বা মুখের কর্নারে বা সাইডে লেশন কিন্তু হয়ে থাকে। একটি বলা হয় চেলিওসিস, যেখানে আমাদের যে লিপস বা ঠোঁট সেটি সোলেন বা ফুলে যায়, লাল হয়ে যায় এবং ফেটে যায় বা ক্র্যাক হয়ে যায়। আরেকটি হয় যেটি হলো ভাস্কুলারাইজেশন অফ কর্নিয়া, কনজাংটিভা অ্যান্ড ব্লাড শুট আইস। ফাইনালি দ্য গ্লসিটিস, এখানে ইনফ্ল্যামড ম্যাজেন্টা কালার্ড টাং হয়। তারপর হচ্ছে ভিটামিন B3, যেটিকে কেমিক্যালি নিয়াসিন বলা হয় বা নিকোটিনিক অ্যাসিড বলা হয়। নর্মাল মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি কালারলেস, ওয়াটার সলিউবল অ্যান্ড ডেরিভেটিভ অফ পাইরিডাইন উইথ এ কার্বক্সিল গ্রুপ অ্যাট দ্য 3 পজিশন। এটি একটি একটি পিরিডিন ডেরিভেটিভ এবং এটি NAD বা নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইডের কোএনজাইম হিসেবে কিন্তু কাজ করে, কোএনজাইমের প্রিকারসর হিসেবে কিন্তু কাজ করে। তারপরে সোর্সগুলো কী কী? ব্রোকলি, অ্যাভোক্যাডোস, টমেটো, মাশরুমস, অ্যাসপারাগাস, পামকিন সিড, ক্যারোটস, এগুলি হলো এই ভিটামিন B3 এর ডিফারেন্ট টাইপসের সোর্স। তো ডেইলি রিকোয়ারমেন্ট কীরকম? মেনদের ক্ষেত্রে অ্যাবাউট 70 mg, ওমেনদের ক্ষেত্রে 13 mg, প্রেগনেন্সি এবং ল্যাকটেশন ওমেনদের ক্ষেত্রে 12 to 15 mg, অ্যান্ড ফাইনালি চিলড্রেনদের ক্ষেত্রে 15 mg। তারপর আসছে হলো ভিটামিন কে, যেটিকে অ্যান্টি হিমোরেজিক ভিটামিন বলা হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে নাম থেকে যে ভিটামিন কে আমাদের রক্ত বা সার্কুলেটরি সিস্টেমের সাথে কিন্তু যুক্ত থাকে। তো ভিটামিন কে একটি ফ্যাট সলিউবল ভিটামিন, যেটি আমাদের ব্লাড কোয়াগুলেশনে অর্থাৎ রক্ততঞ্চনে হেল্প করে। ন্যাচারালি আমাদের ইন্টেস্টাইনে যেসব ব্যাকটেরিয়াগুলো মিথজীবী হিসেবে বা মিউচুয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভিটামিন কে সংশ্লেষ করতে বা সিনথেসিস করতে কিন্তু হেল্প করে। তো ভিটামিন কে ন্যাচারালি আমাদের ব্লাড কোয়াগুলেশনের জন্য যে প্রোটিন দরকার, যেটিকে প্রোথ্রম্বিন বলা হয়, এবং অন্যান্য যেসব ক্লটিং ফ্যাক্টরস যেগুলো থাকে, সেই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করতে বা সিনথেসিস করতে কিন্তু এই ভিটামিন কে দরকার পড়ে। ন্যাচারালি ভিটামিন কে দুটো ভিটামার্স হিসাবে কিন্তু পাওয়া যায়। একটি হলো ফাইলোকুইনন বা ভিটামিন K1, আরেকটি হলো মেনাকুইননস বা ভিটামিন K2। ভিটামিন কে ডেইলি রিকোয়ারমেন্ট হিসেবে বলা যায় যে মেন এবং ওমেনদের ক্ষেত্রে অ্যাবাউট 70 to 140 মাইক্রোগ্রাম এবং চিলড্রেনদের ক্ষেত্রে 35 to 75 মাইক্রোগ্রাম। এরপর আসছি ডেফিসিয়েন্সিতে। ভিটামিন B3 এর ডেফিসিয়েন্সির জন্য যে রোগটি হয় সেটিকে বলা হয় হলো পেলিগ্রা। তার কমন সিমটমস হলো স্কিন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং নার্ভাস সিস্টেমে ডিফারেন্ট টাইপসের ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি বা ইনফ্লেমেটরি অ্যাকশন কিন্তু হয়। তাছাড়াও ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া কিন্তু এই পেলিগ্রার কমন সিমটমস।
এরপর আসছে ভিটামিন B5, যেটিকে প্যান্টোথেনিক অ্যাসিড বলা হয়। এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন, যেটি ডিসকভার করেছিলেন 1919 খ্রিস্টাব্দে রজার জে উইলিয়ামস নামের একজন বৈজ্ঞানিক। এই ভিটামিনটির এসছে একটি গ্রিক ওয়ার্ড প্যান্টোস থেকে, তার মানে হলো এভরিওয়্যার। এটি কোএনজাইম এ এর একটি পার্ট হিসেবে ইউজ হয় এবং কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমে কিন্তু হেল্প করে। ভিটামিন এর সোর্সগুলো হলো হুইট জার্ম অয়েল, ভেজিটেবল অয়েলস, নাটস, সিডস, হোল গ্রেইনস, এগ ইয়ক অ্যান্ড লিফ গ্রিন ভেজিটেবলস। তারপরে আসছি ভিটামিন ডি, যেটিকে সানশাইন ভিটামিন বলা হয়। এটিও ন্যাচারাল একটি ফ্যাট সলিউবল স্টেরয়েড, যেটি ফিশের অয়েল, লিভারে পাওয়া যাচ্ছে এবং স্তন্যপায়ী প্রাণীদের এবং সাধারণ অ্যানিমেলসদের ক্ষেত্রে প্রোভিটামিন ডি হিসাবে কিন্তু সঞ্চিত হয় বা প্রোডাকশন হয় যখন সেটি আলট্রাভায়োলেট রের টি যখন আমাদের শরীরে বা স্কিনে পড়ে, তখন সেখান থেকে কিন্তু ভিটামিন ডি প্রস্তুত হয়। এছাড়াও ভিটামিন ডি এর একটি রোল আছে, যেটি হলো ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম, ফসফেট এবং জিঙ্কের ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনে এই ভিটামিন ডি এর কিন্তু একটি রোল আছে। ভিটামিন ডি ন্যাচারালি দুটি ফর্মে কিন্তু পাওয়া যায়। একটি হলো কোলেক্যালসিফেরল বা ভিটামিন ডি3, যেটি 7 কোলেস্টেরল হিসেবে আমাদের স্কিনে এবং নর্মাল অ্যানিমেলসদের ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন হয়। তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপসের ডায়েটারি সোর্স। তার মধ্যে আছে মিল্ক, ফিশ, ভেজিটেবলস, বিনস, এগস, পিনাট অ্যান্ড সানফ্লাওয়ার সিডস। এই ডেলি রিকোয়ারমেন্টগুলোর মধ্যে মেন এবং ওমেনদের ক্ষেত্রে 2 mg, চিলড্রেনদের ক্ষেত্রে 1.7 mg, ইনফ্যান্টসদের ক্ষেত্রে 0.1 to 0.4 mg। এরপর হচ্ছে ভিটামিন B6 এর ফাংশনসগুলোকে নিয়ে। তো ভিটামিন B6 helps to make different types of antibodies, and that antibodies are actually helpful to fight against different types of diseases. Finally, ভিটামিন B6 নর্মাল নার্ভ ফাংশনে হেল্প করছে, হিমোগ্লোবিন প্রস্তুত করতে হেল্প করছে এবং সেই হিমোগ্লোবিনই আবার আমাদের ডিফারেন্ট কলাকোষে অক্সিজেন সরবরাহ করতে কিন্তু হেল্প করে। তাহলে এটি বোঝাই যাচ্ছে যে ভিটামিন B6 এর অভাবে অ্যানিমিয়া রোগ হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। তাছাড়াও ব্রেকডাউন অফ প্রোটিনস এবং প্রোটিনকে ভাঙতে বা প্রোটিন ভাঙার জন্য যেসব বায়োকেমিক্যাল রিয়াকশনস যেগুলো হয়, সেই রিয়াকশনসগুলোকে ত্বরান্বিত করতে অথবা সেই রিয়াকশনগুলোর জন্য যে এনজাইমসগুলো দরকার, সেই এনজাইমগুলোকে স্টিমুলেট করতে এই ভিটামিন B6 কিন্তু হেল্প করছে। সুতরাং এটা বলা বাহুল্য যে যত পরিমাণ প্রোটিন আমরা গ্রহণ করব, আমাদেরকে ঠিক সেই পরিমাণে ভিটামিন B6কেও নিতে কিন্তু হবে। তার মানে the more protein you eat and more vitamin B6 you need. আরেকটি ফাংশনস হলো আমাদের যে ব্লাড গ্লুকোজ বা ব্লাড সুগার, সেটিকে নর্মাল রেঞ্জে রাখতে বা নর্মাল রাখতে এই ভিটামিন 6 হেল্প করছে, and assist in balancing the sodium potassium levels, promotes the RBC production, and finally different types of neurotransmitter যেরকম সেরোটোনিন, ডোপামিন
অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এগুলোকে প্রস্তুত করতে বা সিনথেসিস করতে কিন্তু ভিটামিন B6 দরকার পড়ছে। তারপর আসছি ডেফিসিয়েন্সিতে। এই ডেফিসিয়েন্সিটি খুবই রেয়ার হিউম্যান অ্যাডাল্টসদের ক্ষেত্রে, বাট চিলড্রেনদের ক্ষেত্রে এই ডেফিসিয়েন্সি হয় এবং এর ফলে একটি ডিজিজ হয় যেটিকে এপিলেপ্টি ফর্ম অফ কনভালশনস বা সিজার্স বলা হয়। এবং এটির কারণে যে এটি যেসব কারণে হয় সেটির মেন প্রধান কারণ হলো যে ডিফারেন্ট টাইপসের যে নিউরো ট্রান্সমিটার, যেরকম গাবা, যেটিকে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড বলা হয়, সেরোটোনিন এবং ডিফারেন্ট টাইপস অফ ক্যাটেকোলামাইন্সের স্বল্প পরিমাণ নিঃসৃত হওয়ার জন্যই কিন্তু এই এপিলেপ্টিক ফর্ম অফ কনভালশন কিন্তু হয়ে থাকে। এরপর আসি ভিটামিন B7 বা বায়োটিন। সেটিকে ভিটামিন H বা কোএনজাইম R বলা হয়। এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন এবং এই ভিটামিনটি কার্বক্সিলেজ এনজাইমের একটি কোএনজাইম হিসাবে কিন্তু কাজ করে এবং এই কার্বক্সিল এনজাইমস আবার ডিফারেন্ট টাইপসের ফ্যাটি অ্যাসিডস, আইসোলিউসিন, ভ্যালিন এবং গ্লুকোনিওজেনেসিসে কিন্তু হেল্প করে। ডিফারেন্ট টাইপসের ডায়েটারি সোর্সেসের মধ্যে এগস, ইস্ট, কলিফ্লাওয়ার, রাসবেরিজ, ব্যানানাস, ওয়ালনাট এবং আলমন্ডস। ডেইলি রিকোয়ারমেন্টের মধ্যে মেন অ্যান্ড ওমেনদের ক্ষেত্রে অ্যাবাউট 100 to 200 মাইক্রোগ্রাম। For children, it's about 50 to 200 microgram, and for infants, it's about 35 microgram. Functions of vitamin B7. প্রধান ফাংশন যেটি সেটি হলো আমরা যে খাবার খাই সেই খাবার থেকে গ্লুকোজ প্রস্তুত করতে এবং গ্লুকোজ থেকে এনার্জি প্রোডাকশনে এই ভিটামিন B7 কাজ করছে। Produce the fatty acid and amino acids, and finally to activate the protein amino acid metabolism in the hair roots and fingernail cells. বায়োটিন ডেফিসিয়েন্সি হিউম্যানদের ক্ষেত্রে খুবই রেয়ার, কারণ most of the diet or food contain that particular biotin compound. তারপর হচ্ছে ভিটামিন 9, যেটিকে ফোলিক অ্যাসিড বলা হয়। এটিকে আবার ফোলাসিন বা ফোলেটও বলা হয়ে থাকে। এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন এবং এটি দেখতে একটি ইয়েলো ক্রিস্টালাইন সাবস্টেন্স হয়। ডায়েটারি সোর্সগুলোর মধ্যে লেন্টিল, চিকপিস, স্পিনাক, ব্ল্যাক বিন, হোয়াইট বিন, রেড বিন, ক্যাবেজ, টার্নিপ গ্রিনস অ্যান্ড লিমা বিনস। এরপর আসি ভিটামিন B7 বা বায়োটিন। সেটিকে ভিটামিন H বা কোএনজাইম R বলা হয়। এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন এবং এই ভিটামিনটি কার্বক্সিলেজ এনজাইমের একটি কোএনজাইম হিসাবে কিন্তু কাজ করে এবং এই কার্বক্সিল এনজাইমস আবার ডিফারেন্ট টাইপসের ফ্যাটি অ্যাসিডস, আইসোলিউসিন, ভ্যালিন এবং গ্লুকোনিওজেনেসিসে কিন্তু হেল্প করে। ফাইনালি ভিটামিন B12, যেটাকে কোবালমিন বলা হয়। তো কোবালমিনের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার যেটা সেটি হলো এই ভিটামিনটির মধ্যে একটি কোবাল্ট কন্টেইনিং পরফাইরিন রিং কিন্তু অবস্থিত থাকে। কেমিক্যালি এটি ওয়াটার সলিউবল অ্যান্ড মোস্ট কমন সোর্সেস of that vitamin B12 are meat, shellfish, milk, cheese, eggs, different types of oysters, mussels, ফিশ এগস, অক্টোপাস, ক্র্যাব, লবস্টার, এই সমস্তগুলো কিন্তু ভিটামিন B12 এর খুব কমন সোর্স। তার মানে ডিফারেন্ট টাইপসের ম্যারাইন প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু ভিটামিন B12 পাওয়া যায়। তারপর হচ্ছে ফাংশনস অফ ভিটামিন B12। এর মধ্যে রেড ব্লাড সেল ফর্মেশন, ডিফারেন্ট টাইপসের নার্ভাস সিস্টেমের প্রপার হেলথ অ্যান্ড মেনটেনেন্স। সুতরাং এই ভিটামিন B12 আমাদের কনসেন্ট্রেশন, মেমোরি এবং ব্যালেন্সের জন্য খুবই দরকার। মেটাবলিজম অফ ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনস। ইট প্রমোটস দ্য গ্রোথ অ্যান্ড ইনক্রিজেস দ্য অ্যাপেটাইট। এর ডেফিসিয়েন্সির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটি সেটি হলো এর অভাবে
অ্যানিমিয়া হয়, যেটিকে টেকনিক্যালি মেগালোব্লাস্টিক অর পার্নিশিয়াস অ্যানিমিয়া বলা হয়। এছাড়াও যেটি হয় এর ডেফিসিয়েন্সিতে সেটি হলো ডিমাইলিনেশন অ্যান্ড ইরিভার্সিবল নার্ভ সেল ডেথ। এরপরে ফাইনালি আসছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, যেটিকে অ্যান্টিবায়োটিক ভিটামিন বলা হয়, যেটি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড সিনথেসাইজ বাই মোস্ট অ্যানিমালস। বাট হিউম্যানরা বা মানুষরা কিন্তু এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু সিনথেসাইজ করতে পারে না। কমন সোর্সগুলো কী কী? ডিফারেন্ট টাইপস অফ সাইট্রাস ফ্রুট, ব্ল্যাক কারেন্টস, টমেটো, পটেটোস, গ্রিন চিলিজ অ্যান্ড ক্যাবেজ। এছাড়াও সুইট অ্যান্ড হোয়াইট পটেটোস আর দ্য এক্সিলেন্ট সোর্স অফ ভিটামিন সি। ফাংশনস অফ ভিটামিন সি। প্রধান ফাংশন সেটি হলো কোলাজেন নামের একটি প্রোটিন তৈরিতে এই ভিটামিন সি কিন্তু হেল্প করে। এছাড়াও নর্মাল বোন ফর্মেশন অ্যান্ড প্রপার ফাংশনিং অফ অ্যাড্রিনাল অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডকে মেনটেন করতে এবং প্রপার ফাংশনিং করতে ভিটামিন বি সি কিন্তু দরকার পড়ে। ভিটামিন বি সি একটি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্ড ইট স্টিমুলেটস দ্য ইমিউন ফাংশন অ্যান্ড কমব্যাটস the bacterial infection, reduces the effects of allergy producing substances, and এছাড়াও ভিটামিন এ, ই এবং সাম ভিটামিন বি কমপ্লেক্সকে প্রোটেক্ট করতে বা অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করতে ভিটামিন বি সি কিন্তু দরকার পড়ে, ভিটামিন সি কিন্তু দরকার পড়ছে। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সিতে, যেখানে খুব কমন সিমটমস সেটি হলো ওয়েট লস, ফ্যাটিক অ্যান্ড জয়েন্ট পেন, এবং উল্লেখযোগ্য ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটি ভিটামিন সি এর অভাবে হয় সেটি হলো স্কারভি। এর ক্ষেত্রে ব্লিডিং গামস অ্যান্ড টেন্ডেন্সি ফর বোনস টু ফ্র্যাকচার, রিডিউস রেজিস্ট্যান্স টু কোল্ড অ্যান্ড ইনফেকশনস অ্যান্ড স্লো হিলিং অফ উন্ডস অ্যান্ড ফ্র্যাকচার্ড বোনস। তো এখন আমরা আলোচনা করব মিনারেলস নিয়ে। এরপরে ফাইনালি আসছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, যেটিকে অ্যান্টিবায়োটিক ভিটামিন বলা হয়, যেটি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড সিনথেসাইজ বাই মোস্ট অ্যানিমালস। বাট হিউম্যানরা বা মানুষরা কিন্তু এই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু সিনথেসাইজ করতে পারে না। তারপরে আসছি ক্লাসিফিকেশন অফ মিনারেলস। তো মিনারেলসকে ঠিক দুটি ভাগে ক্লাসিফাই করা যায়। একটি হলো মেজর মিনারেলস, যেগুলি আমাদের শরীরের জন্য 100 mg পার ডের থেকে বেশি পরিমাণে দরকার পড়ছে। এগুলোকে অনেক সময় ম্যাক্রো মিনারেলসও বলা হয়ে থাকে। আরেকটি প্রকারভেদ হলো ট্রেস মিনারেলস, যেগুলি আমাদের খাদ্যে ডেইলি 100 mgর কম পরিমাণে দরকার, এবং এগুলিকে আমরা মাইক্রো মিনারেলস বলে থাকি। তো এবার দেখে নেওয়া যাক যে এই মিনারেলসগুলো আমাদের ডিফারেন্ট ফিজিওলজিক্যাল এবং বায়োকেমিক্যাল যে রিয়াকশনসগুলো হচ্ছে বা প্রসেসগুলো হচ্ছে সেগুলোতে ঠিক কীভাবে হেল্প করছে। প্রথমত মিনারেলসগুলো দ্রবীভূত হয়ে আয়ন আকারে কিন্তু কাজ করে। তো এখন জানা দরকার যে আয়নগুলো অ্যাকচুয়ালি কী। তো আয়ন হলো ইলেকট্রিক্যালি চার্জড কিছু অ্যাটম, যেগুলো কিছু কেমিক্যাল রিয়াকশনের ফলে জন্ম নেয় বা তৈরি হয়। তো বেসিক্যালি দু টাইপের আয়ন কিন্তু পাওয়া যায়। একটি হলো অ্যানায়ন, যেগুলি নেগেটিভলি চার্জড, আর একটি হলো ক্যাটায়ন বা পজিটিভলি চার্জড। তো এই মিনারেল সল্টস যেগুলো থাকে সেগুলি জলের মধ্যে দ্রবীভূত হয়, এবং জলের মধ্যে দ্রবীভূত হওয়ার ফলে সেগুলো ব্রেকডাউন করে এবং ডিফারেন্ট ছোট ছোট আয়নে রূপান্তরিত হয়, এবং এই আয়নগুলি ফাইনালি কিছু ইলেকট্রোলাইটস হিসেবে আমাদের ডিফারেন্ট বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল মেকানিজমসগুলোতে হেল্প করে থাকে।
তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপসের মেজর মিনারেলস সম্পর্কে আলোচনা। প্রথমে সেটি হলো ক্যালসিয়াম। এটির ফুড সোর্সগুলি হচ্ছে মিল্ক, চিজ, স্যামন, সাম ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস। তো এর ফাংশনসগুলো কী কী? আমাদের বোন এবং টিথ ডেভেলপমেন্টে কিন্তু হেল্প করে থাকে। এছাড়াও নার্ভ ইম্পালস ট্রান্সমিশন করতে হেল্প করছে, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করছে এবং নর্মাল হার্ট অ্যাকশন এবং নর্মাল মাসেল অ্যাক্টিভিটিতে কিন্তু কাজ করে থাকে। তো এই ডেফিসিয়েন্সি হলে কী কী হয় বা টক্সিসিটি হলে কী কী হয়? যেরকম অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, রিকেটস, টিটেনি, রিটার্ডেড গ্রোথ, পুওর টুথ অ্যান্ড বোন ইনফরমেশন কিন্তু এসব অভাবজনিত লক্ষণ হিসাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অস্টিওপোরোসিস ঠিক অ্যাকচুয়ালি কী? অস্টিওপোরোসিস হলো পোরাস বোনস। তার মানে হলো যেখানে বোনগুলোর ডেনসিটি বা মাস কমে যাওয়ার কারণে বোনগুলো নরম হয়ে যায় এবং পোরাস হয়ে যায় বা ছিদ্র ছিদ্র হয়ে যায় এবং সেই বোনগুলো খুব প্রন টু ফ্র্যাজাইল হয়ে যায়। তার মানে খুব সহজেই ভেঙে যাওয়ার প্রবণতা কিন্তু থাকে। সেরকমই অস্টিওমেলাসিয়া এটি একটি রোগ যেটি ন্যাচারালি অ্যাডাল্টসদের ক্ষেত্রে হয়, যেখানে বোনের ক্যালসিয়াম এবং ফসফরাস যদি কমে যায় তাহলে কিন্তু এই অস্টিওমেলাসিয়া রোগটা কিন্তু হয়ে থাকে। এখানে বোন খুবই সফট হয়ে যায় এবং ডিফর্মিটিস দেখা দেয়। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে বা ইনফ্যান্টসদের ক্ষেত্রে বা চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু একটি রোগ হয় যেটিকে বলা হয় রিকেটস। এই রিকেটসের ক্ষেত্রেও কিন্তু বোন খুবই প্রন টু ফ্র্যাকচার হয়ে যায় এবং ডিফর্ম হয়ে যায়। ঠিক সেরকমই আরেকটি রোগ হয় যেটিকে বলা হয় টিটেনি। এই টিটেনি বা টিটেনাস রোগটা কিন্তু এই ক্যালসিয়ামের অভাবেই হয় এবং যেখানে খুব কমন সিমটম হলো ইনভলেন্টারি কন্ট্রাকশন অফ মাসেলস। তার মানে মাসেলের ওপর আমাদের কোনো রকম কন্ট্রোল কিন্তু থাকে না। এবার আসছি আরেকটি মেজর এলিমেন্ট নিয়ে, সেটি হলো ফসফরাস। এটির ফুড সোর্সগুলি কী কী? মিল্ক, চিজ, মিট, পোলট্রি, ফিশ, হোল গ্রেইন সিরিয়ালস, লেগুমস অ্যান্ড নাটস। তো এর ফাংশনসগুলো কী কী? ডেভেলপমেন্ট অফ বোনস অ্যান্ড টিথ, মেনটেন দ্য নর্মাল pH of the blood, constituents of all body cells and ফাইনালি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমে কিন্তু এই ফসফরাসের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ডেফিসিয়েন্সিগুলোর মধ্যে পড়ছে হলো পুওর টুথ অ্যান্ড বোন ফর্মেশন, উইকনেস, অ্যানোরেক্সিয়া অ্যান্ড জেনারেল মেলাসি। তারপরে আসছে পটাশিয়াম। এই পটাশিয়ামের সোর্সগুলি কী কী? অরেঞ্জ, ব্যানানা, ড্রাইড ফ্রুটস, ভেজিটেবলস, লেগুমস, মিল্ক, মিট অ্যান্ড সিরিয়ালস। ফাংশনসগুলির মধ্যে পড়ছে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, নর্মাল ফ্লুইড ব্যালেন্স করে বা মেনটেন করে, নার্ভ ইম্পালস ট্রান্সমিশনে হেল্প করছে, প্রপার হার্ট রিদমিক অ্যাক্টিভিটিতে হেল্প করছে এবং ফাইনালি সেল মেটাবলিজমে কিন্তু হেল্প করছে। এই ডেফিসিয়েন্সিগুলো হলে কী কী হচ্ছে? হাইপোক্যালেমিয়া হচ্ছে, মাসেল উইকনেস হচ্ছে, কনফিউশন হচ্ছে, অ্যাবনর্মাল হার্টবিট হচ্ছে এবং খুব বেশি পরিমাণে যদি পটাশিয়াম আমাদের শরীরে উপস্থিত হয় বা থাকে সেখানে একটি টক্সিসিটির লেভেল কিন্তু চলে আসছে। সেখানে কি হচ্ছে? হাইপার ক্যালেমিয়া, পোটেনশিয়ালি লাইফ থ্রেটনিং ইরেগুলার হার্টবিটস। এরপর আসছি সোডিয়াম, যেটি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মেজর এলিমেন্ট। এগুলির সোর্সগুলো হচ্ছে নর্মাল টেবিল সল্ট, বিফ মিট, এগস, পোলট্রি, মিল্ক, চিজ, সোয়া সস এবং মডারেট অ্যামাউন্ট পাওয়া যায় হলো ভেজিটেবলস এবং ব্রেডসের থেকে এবং ভেরি লার্জ অ্যামাউন্ট পাওয়া যায় হলো প্রসেসড ফুডস থেকে। ফাংশনসগুলোর মধ্যে নর্মাল ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করা, নার্ভ ইম্পালসে সাহায্য করা, অ্যাসিড বেস ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করা এবং মাসেল কন্ট্রাকশনে সাহায্য করা। এর ডেফিসিয়েন্সি হলে ন্যাচারালি ৩ রকমের সিমটমস দেখা যায়। প্রথমটি হলো নসিয়া, তারপরে এক্সহশন, দেন মাসেল ক্র্যাম্পস এবং টক্সিসিটি হলে হাইপারটেনশন অ্যান্ড এডিমা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এডিমা হলে আমাদের শরীরে কীরকম লক্ষণ ঠিক দেখা যেতে পারে। চোখের নিচে ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, এগুলি হলো এই সোডিয়ামের অভাবজনিত লক্ষণ, যেটাকে টেকনিক্যালি এডিমা বলা হয়।
তারপর আসছি ক্লোরাইড, যেটির ফুড সোর্স হলো টেবিল সল্ট, এগস, সি ফুড অ্যান্ড মিল্ক। ফাংশনসগুলির মধ্যে ইম্পর্টেন্ট হলো গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে হেল্প করা, অ্যাসিড বেলস ব্যালেন্সটাকে মেনটেন করা, নর্মাল ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করা, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটি আমাদের স্টমাক থেকে নিঃসৃত হয় সেটিকে প্রডিউস করা বা সিনথেসিস করা কিন্তু এই ক্লোরাইডের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। টক্সিসিটি বা ডেফিসিয়েন্সি হলে কী কী হচ্ছে? ইমব্যালেন্স ইন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, imbalance in blood pH, nausea and exhaustion. তারপর আসছি ম্যাগনেসিয়াম, এটির ফুড সোর্স হলো গ্রিন লিফি ভেজিটেবলস, হোল গ্রেইনস, অ্যাভোকাডোস, নাটস, লেগুমস, ব্যানানাস, নাটস, সি ফুড, চকলেট অ্যান্ড কোকোয়া। ফাংশনস হলো নর্মাল নার্ভ ট্রান্সমিশনে হেল্প করা, এটিপি সিনথেসিস করা, ডিফারেন্ট মেটাবলিক এনজাইমকে অ্যাক্টিভেট করা, মাসেল অ্যাক্টিভিটিটাকে মেনটেন করা, এবং বোন, মাসেল এবং আরবিসির একটি কনস্টিটিউয়েন্ট হিসাবে কিন্তু ম্যাগনেসিয়াম কাজ করছে। ডেফিসিয়েন্সি নর্মালি আননোন, তাছাড়াও কিছু মেন্টাল এবং ইমোশনাল এবং মাসেল ডিসঅর্ডার কিন্তু হয়ে থাকে এই ম্যাগনেসিয়ামের অভাবে। এবার আসছে কিছু ট্রেস মিনারেলস নিয়ে। প্রথমে সেটি হলো আয়রন। ফুড সোর্স বলতে মাসল মিট, পোলট্রি, শেলফিশ, লিভার, লেগুমস, ড্রাইড ফ্রুটস, হোল গ্রেইন, সিরিয়ালস, ব্রেড, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস। ফাংশনসগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হলো অক্সিজেন এবং CO2কে ট্রান্সপোর্ট করাতে কিন্তু এই আয়রনের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে, কারণ এই আয়রনটি হলো হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ অংশ বা একটি কনস্টিটিউয়েন্ট বলা যেতে পারে। তারপর আসছে হিমোগ্লোবিন ফর্মেশন এবং কম্পোনেন্টস অফ সেলুলার এনজাইমস এসেনশিয়াল ফর এনার্জি প্রোডাকশন। তার মানে হলো যেসব এনজাইমসগুলো যে বায়োকেমিক্যাল রিয়াকশন করে এনার্জি প্রডিউস করে, সেই এনজাইমগুলোর একটি কম্পোনেন্ট হিসাবে কিন্তু আয়রন কাজ করে। আয়রন ডেফিসিয়েন্সি হলে যে রোগটি হয় সেটি খুব কমন, সেটি হচ্ছে অ্যানিমিয়া। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নর্মাল রেড ব্লাড সেল এবং অ্যানিমিক রেড ব্লাড সেলের তাদের সংখ্যাগুলো ঠিক কীরকম। নর্মাল ক্ষেত্রে আরবিসির সংখ্যাটি অনেক, এবং যখন অ্যানিমিক কন্ডিশনে যাচ্ছে বা অ্যানিমিয়া হচ্ছে তখন রেড ব্লাড সেল বা আরবিসির সংখ্যা কিন্তু অনেক কমে যাচ্ছে। সিমটমস যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে উইকনেস, ফ্যাটিক, ডিজিনেস, লস অফ ওয়েট, কোল্ডনেস অফ হ্যান্ড অ্যান্ড ফিট। তারপর হচ্ছে আয়োডিন, যেটির ফুড সোর্স হলো আয়োডিনাইজড সল্ট সি ফুড। তারপরে ফাংশনসের মধ্যে আসছে নর্মাল বিএমআর বা বেসাল মেটাবলিক রেটকে মেনটেন করা বা রেগুলেট করা, এবং ডেফিসিয়েন্সি সিন্ড্রোমের মধ্যে আসছে গয়টার, ক্রেটিনিজম অ্যান্ড মিক্সিডিমা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গয়টার, মিক্সিডিমা এবং ক্রেটিনিজম হলে শারীরিক কী কী পরিবর্তন আসতে পারে। তারপর আসছে জিঙ্ক, এটির ফুড সোর্স হলো নর্মাল সি ফুড, স্পেশালি অয়েস্টার্স, লিভার, এগস, মিল্ক অ্যান্ড হুইট ব্রান অ্যান্ড লেগুমস। ফাংশন হলো ফর্মেশন অফ কোলাজেন, wound healing, taste acuity, essential for growth and immune reactions. এর অভাবজনিত লক্ষণে যেগুলো হচ্ছে সেগুলি হচ্ছে ডোয়ার্ফিজম, অ্যানিমিয়া, লস অফ অ্যাপেটাইট, স্কিন চেঞ্জেস, impaired wound healing and decreased taste acuity. এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডোয়ার্ফিজম হলে শারীরিক গঠন কীরকমভাবে চেঞ্জ হয়ে যায়। তাছাড়াও যেটি হয় স্কিন লেশনস, এই জিঙ্কের অভাবে একটি গুরুত্বপূর্ণ বা একটি খুব কমন সিমটমস যেটি হয় সেটি হলো স্কিন লেশনস। আমাদের ত্বকের মধ্যে ব্লিস্টার্সের মতন বা যেটাকে বলা হয় যে ফোস্কা পড়লে যেরকম হয় সেরকম কিন্তু স্কিন লেশনস কিন্তু হয়ে থাকে। এবার আসছি ফ্লুওরাইড, যার নর্মাল সোর্স হলো ফ্লুওরেটেড ওয়াটার অ্যান্ড সি ফুড। ফাংশনসের মধ্যে আসছে হলো ইনক্রিজড রেজিস্ট্যান্ট টু টুথ ডিকে এবং কম্পোনেন্টস অফ বোনস অ্যান্ড টিথ। এর ডেফিসিয়েন্সির সিনড্রোমসগুলো হলো বা সিমটমসগুলো হলো টুথ ডিকে এবং পসিবলি অস্টিওপোরোসিস, এবং এর টক্সিসিটির জন্য যেগুলো হচ্ছে সেটি হচ্ছে ফ্লুরোসিস অ্যান্ড ডিকালারেশন অফ টিথ অর মটলিং। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফ্লুরোসিস অভাবে বা ফ্লুরিনের অভাবে আমাদের দাঁতের কীরকম পরিবর্তন হচ্ছে। সেখানে দাঁত খুবই ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং মটলিং কিন্তু হচ্ছে।
তারপর আসছে জিঙ্ক, এটির ফুড সোর্স হলো নর্মাল সি ফুড, স্পেশালি অয়েস্টার্স, লিভার, এগস, মিল্ক অ্যান্ড হুইট ব্রান অ্যান্ড লিগুমস। ফাংশন হলো ফর্মেশন অফ কোলাজেন, wound healing, taste acuity, essential for growth and immune reactions. এর অভাবজনিত লক্ষণে যেগুলো হচ্ছে সেগুলি হচ্ছে ডোয়ার্ফিজম, অ্যানিমিয়া, লস অফ অ্যাপেটাইট, স্কিন চেঞ্জেস, impaired wound healing and decreased taste acuity. তো এই চ্যাপ্টার থেকে আজকে এই পর্যন্তই। কিপ স্টাডি, বি সেফ অ্যান্ড স্টে হেলদি, টেক কেয়ার। থ্যাংক ইউ।